কোম্পানির বড় সাহেবের পাশে গাড়িতে চড়া ভয়াবহ কষ্টের ব্যাপার। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট। 4 ঘন্টা ধরে এই কষ্টটাই ফরহাদ করছে। বড় সাহেবের গাড়িতে রংপুর থেকে ঢাকা আসছে। বড় সাহেব সিটে হেলান দিয়ে আছেন, চোখ বন্ধ, তবে তিনি ঘুমোচ্ছেন না, গান শুনছেন, মাঝে মাঝে আঙ্গুলে তাল দিচ্ছেন। ফরহাদ তার পাশে কাঠ হয়ে বসে আছে। তার প্রচণ্ড বাথরুম পেয়েছে। সে গাড়ির ড্রাইভারকে বলতে পারছে না, ড্রাইভার সাহেব 2 মিনিটের জন্যে গাড়িটা থামান, আমার একটু করা দরকার। বলা সম্ভব না। তার পকেটে বলতে গেলে পুরো 1 প্যাকেট সিগারেট। কেনার পর 3টা মাত্র সিগারেট খাওয়া হয়েছে, এখনও 17টা আছে, কিন্তু খাওয়ার উপায় নেই। 4 ঘন্টা হয়ে গেল সে সিগারেট খাচ্ছে না, ভাবাই যায় না। গাড়ির এসি চলছে। সেই এসি এমনই এসি যে ঠান্ডায় শরীর জমে যাচ্ছে। মনে হচ্ছে ফরহাদ ডিপ ফ্রিজের ভেতর বসে আছে। এসি কমানোর কথা ড্রাইভার সাহেবকে বলাই যাবে না। ওরিয়ন ওষুধ কোম্পানির এমডি জামিলুর রহমান সাহেব গরম সহ্য করতে পারেন না। তার অফিসের ঘরেও এই অবস্থা। ঢুকলে মনে হয় এস্কিমোদের ইগলুতে ঢোকা হয়েছে। অফিস ঘরে ঢুকে 2-3 মিনিট ঠান্ডা খাওয়া এক কথা, আর 4 ঘন্টা ধরে ডিপ ফ্রিজে বসে থাকা অন্য কথা। সে তো আর পচনশীল কোনো পদার্থ না যে তাকে ডিপ ফ্রিজে থাকতে হবে। সে মানুষ। গাড়ির ট্রাঙ্কে ফরহাদের হ্যান্ডব্যাগ আছে। হ্যান্ডব্যাগে চাদর আছে, মাফলার আছে। চাদরটা জড়িয়ে বসে থাকলে জীবন রক্ষা হতো। সেটা কোনো ক্রমে সম্ভব না। গাড়ি থামবে, ড্রাইভারকে নেমে গিয়ে গাড়ির ট্রাঙ্ক খুলতে হবে, ঘটাং করে শব্দ হবে, আবার ট্রাঙ্ক বন্ধ করা হবে, আবার ঘটাং করে শব্দ। বড় সাহেব খুবই বিরক্ত হবেন। তিনি গান শুনছেন। তার গান শোনায় বাধা পড়বে। ফরহাদের কাছে মনে হচ্ছে বড় সাহেব তালকানা, ভুল জায়গায় তাল দিচ্ছেন। গান বাজছে, সুন্দর সুন্দর সব গান, রবীন্দ্রসঙ্গীত। অন্য সময় এই সব গান অনেক ভালো লাগতো, এখন সহ্যই হচ্ছে না। ফরহাদ একবার অসুস্থ শরীরে ইলিশ মাছ খেয়ে খুব বমি করেছিল। সে অসুখ কবে সেরে গেছে, কিন্তু ইলিশ মাছ সে এখনো খেতে পারে না। গন্ধ নাকে গেলেই বমি বমি ভাব হয়। এখন মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারেও ওই অবস্থা হবে। যতবার রবীন্দ্রসঙ্গীত কানে আসবে ততবারই বমি ভাব চলে আসবে। ফরহাদের ডান পায়ের হাঁটুতে টনটনে যন্ত্রণা হচ্ছে। পা নাড়াতে পারলে হতো, পা নাড়ানো যাচ্ছে না। পায়ের কাছে 2 পাতিল বগুড়ার দই। পাতিল যেন উল্টে না যায়, তার জন্যে 2 পা দিয়ে সামলাতে হচ্ছে। ড্রাইভারের পাশে বসেছে বড় সাহেবের খাস বেয়ারা মোকাদ্দেস। মোকাদ্দেসেরও পায়ের কাছে দই, কোলের ওপর দই। বড় সাহেব বগুড়ার সব দই কিনে ফেলেছেন। বাথটাবে দই ঢেলে গোসল করবেন নাকি? পুরানো কালে রানীরা দুধে গোসল করতেন, এই আমলের বড় সাহেবরা হয়তো দইয়ে গোসল করেন। গাড়িতে ওঠার আগে আগে 1 বোতল পেপসি খাওয়া বিরাট বোকামি হয়েছে। 2 চুমুক খেয়েই আর খেতে ইচ্ছে করছিল না। তবু পয়সায় কেনা জিনিস, ফেলতে মায়া লেগেছে বলে খেয়ে ফেলা। এখন মনে হচ্ছে মায়া করা বিরাট বোকামি হয়েছে। বাথরুম এমন চেপেছে যে বলার মতো না। 1 বোতল পেপসি 7 বোতল পেচ্ছাপ হয়ে চাপ দিচ্ছে। ফরহাদের ইচ্ছে করছে গাড়িতেই কাণ্ডটা করে ফেলতে, দইয়ের হাঁড়িতে পেচ্ছাপ ছিটিয়ে দেয়া। পেচ্ছাপ মাখা দই খেতে খারাপ হবে না, নোনতা নোনতা স্বাদ হবে। ছি, এইসব কি ভাবছে? মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ফরহাদ তার চিন্তা অন্যদিকে নেবার প্রাণপণ চেষ্টা করছে। পেচ্ছাপের কথা কিছুতেই ভাবা যাবে না। যত ভাববে তত সমস্যা হবে। শেষে দেখা যাবে সত্যি সত্যি সে গাড়িতেই কাণ্ডটা করে ফেলেছে। বড় সাহেব পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, ড্রাইভার, গাড়ি সাইড করো। মির্জাপুর শালবনের কাছে গাড়ি দাঁড়িয়েছে। মোকাদ্দেস ছুটে নেমে এসে দরজা খুলেছে। কাজটা ফরহাদের করা উচিত ছিল, কিন্তু সে পা নাড়াতে পারছে না। ডান পায়ে ঝিঁঝি ধরেছে। বড় সাহেব বললেন, বাথরুম করা দরকার। ফরহাদের মনে হলো এমন মধুর বাক্য সে তার জীবনে শোনেনি। এখন তাকে অতি দ্রুত অ্যাকশনে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। বড় সাহেব যেদিকে দাঁড়িয়েছেন তার উল্টো দিকে দাঁড়াতে হবে। বড় সাহেবের কাজ শেষ হবার আগেই কাজ শেষ করে গাড়িতে ফিরে আসতে হবে। ঝিঝি ধরা পা টেনে চলাই মুশকিল। রোড ক্রস করতে হবে। একের পর এক গাড়ি আসছে। চট করে একটা সিগারেট ধরানো যায়, কয়েকটা টান দিতে পারলেও তো লাভ। ফরহাদ পকেটে হাত দিল।
তার এমন কপাল যে দেখা যাবে সিগারেট আছে, দেশলাই নেই। ফরহাদ অতি দ্রুত মনে মনে বলল, ও আল্লাহ পাক, দেশলাই যেন থাকে। তার যেমন ভাগ্য, দেশলাই অবশ্যই থাকবে না, আর থাকলেও কাঠি থাকবে না। উত্তেজনায় ফরহাদের হাত কাঁপছে। তার ভাগ্য ভালো, সিগারেট ম্যাচ দুটোই আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি মনে হয় নামবে। বৃষ্টি নামলে কি বড় সাহেব এসি বন্ধ করবেন? গাড়ি আবার চলতে শুরু করেছে। রবীন্দ্রসঙ্গীত এখনো চলছে, তবে এখন শুনতে ভালো লাগছে। এখন মনে হচ্ছে বুড়ো রবীন্দ্রনাথ গানগুলি খারাপ লেখেনি। হাসি কান্না হীরা পান্না দোলে ডালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। পায়ে তাল দিতে ইচ্ছে করছে, সাহসে কুলোচ্ছে না। বড় সাহেবের চোখে পড়তে পারে। মুরব্বীদের সামনে পা নাচানোটা খুবই অভদ্রতা। পুরো পা না নাচিয়ে বুড়ো আঙ্গুল নাচালেই হয়। জুতার ভেতর বুড়ো আঙ্গুল কি করছে না করছে কে দেখবে? বুড়ো আঙ্গুল নাচালে রক্ত চলাচলটাও ঠিক থাকবে। পায়ে আগের মতো ঝিঁঝি ধরবে না। ফরহাদ চমকে উঠল। বড় সাহেব তাকে ডাকছেন। তিনি যে তার নাম জানেন, এটাই একটা বিস্ময়কর ঘটনা। জি স্যার। কটা বাজে? 11:10। বড় সাহেব আবার চুপ করে গেলেন। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস তার হাতে রেডিয়াম ডায়াল দেয়া ঘড়ি ছিল, নয়তো সময় বলতে পারত না। বড় সাহেব চোখ বন্ধ করে পড়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। তিনি অপরিচিত কেউ হলে জিজ্ঞেস করা যেত, ভাই সাহেবের কি শরীর খারাপ? এখন তা জিজ্ঞাসা করা যাবে না। তিনি প্রশ্ন করলেই শুধু জবাব দেওয়া যাবে। তিনি যদি বলেন আমার শরীরটা ভালো না, তবেই শুধু উদ্বেগ নিয়ে বলা যাবে, স্যার কি হয়েছে? বড় সাহেব বললেন, ঢাকা পৌঁছতে কতক্ষণ লাগবে? প্রশ্নটা কাকে করা হলো ফরহাদ বুঝতে পারছে না, কারণ বড় সাহেবের চোখ বন্ধ। তিনি কারো দিকে তাকিয়ে প্রশ্ন করেননি। প্রশ্নটা নিশ্চয়ই ড্রাইভারকে করা হয়েছে। ঢাকা পৌঁছতে কতক্ষণ লাগবে তা বলতে পারে ড্রাইভার। সে কত স্পিডে গাড়ি চালাবে তা সেই জানে, অথচ ড্রাইভার জবাব দিচ্ছে না। ফরহাদ খুব অস্বস্তি বোধ করছে। বড় সাহেব একটা প্রশ্ন করলেন, গাড়িতে 3 জন মানুষ, কেউ জবাব দিল না, অথচ 3 জন মানুষই প্রশ্নটা শুনেছে। তার মানে কি? ফরহাদ বলল, স্যার আমরা ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি কোম্পানিতে জয়েন করছো কবে? 1 বছর 2 মাস হয়েছে। চাকরি ভালো লাগছে? জি স্যার। খাটুনি বেশি? ফরহাদ জবাব দিল না। খাটুনি বেশি তো বটেই, জেলায় জেলায় ঘুরে বেড়ানো আরামের ব্যাপার না। খাটুনি বেশি বললে স্যার ভাবতে পারেন, খাটুনি বেশি তাহলে ঝুলে আছো কেন, চাকরি ছেড়ে দাও। আর সে যদি বলে কোনো খাটুনি নেই, তাহলে আধিক্যতা দেখানো হয়। মনে হয় বড় সাহেবকে দেখে সে চামচাগিরি করছে। বৃষ্টি পড়তে শুরু করেছে, বেশ ভালো বৃষ্টি। ড্রাইভার গাড়ি স্লো করে দিয়েছে। ফরহাদ ঘন ঘন ঘড়ি দেখছে। এভাবে গাড়ি চালালে 1 ঘন্টায় ঢাকা পৌঁছানো যাবে না, 1.5 ঘন্টা লেগে যাবে। স্যার তখন বিরক্ত হয়ে ভাবতে পারেন, এ কেমন ছেলে, কোনো অনুমান নেই, 1.5 ঘন্টা লাগবে বলে বসেছে 1 ঘন্টা। এইসব বেয়াক্কেল কর্মচারীদের কোম্পানিতে থাকা ঠিক না। গাড়ি এখন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছে। এখান থেকে ঢাকা কত দূর? 40 কিলোমিটার। ঘন্টায় 1 কিলোমিটার করে গেলেও তো 40 মিনিটে পৌঁছে যাবার কথা। ড্রাইভার গাড়ি স্লো চালাচ্ছে ঠিকই, তাই বলে ঘন্টায় 60 কিলোমিটারের নিচে চালাচ্ছে বলে তো মনে হয় না। ফরহাদ একটু সামনে এগিয়ে স্পিডোমিটার দেখার চেষ্টা করলো, আর এতেই পায়ের কাছের দইয়ের হাঁড়িতে মট করে শব্দ হলো। সর্বনাশ, হাঁড়ি ভাঙেনি তো? ভাঙা হাঁড়ি চুইয়ে দই পড়বে, দামি গাড়ি মাখামাখি হবে। স্যার ভাববেন, এই বেকুব সামান্য একটা দইয়ের হাঁড়িও ঠিকঠাক রাখতে পারে না। ফার্মগেটে গাড়ি থামলো। ফরহাদ গাড়ি থেকে নামলো। তার খুবই লজ্জা লাগছে। তার জন্যে বড় সাহেবকে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি থামতো আর সে চট করে নেমে যেত, তাহলেও একটা কথা ছিল। তা তো না, গাড়ির ট্র্যাঙ্ক খুলে হ্যান্ডব্যাগ বের করতে হচ্ছে। তার ভাগ্যটা এমনই যে ট্র্যাঙ্ক খুলছে না, কি যেন আটকে গেছে। ড্রাইভারকে ঘটঘট করতে হচ্ছে। 3 বারের চেষ্টায় ট্র্যাঙ্ক খুলল। ফরহাদ বড় সাহেবের জানালার কাছে এসে বিনীত গলায় বলল, স্যার যাই। বড় সাহেব জানালার কাঁচ নামালেন। একটা অসাধারণ ভদ্রতার একটা ব্যাপার। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে জানালার কাঁচ নামানোর দরকার ছিল না। ফরহাদ দ্বিতীয়বার বলল, স্যার যাই, সালাম আলাইকুম। বড় সাহেব বললেন, একটা দইয়ের হাঁড়ি নিয়ে যাও।
ফরহাদ অসম্ভব বিব্রত হয়ে বলল, জি না স্যার। না কেন, নিয়ে যাও। আমি এত দই দিয়ে কি করব? মোকাদ্দেস, একে 1 হাঁড়ি দই দিয়ে দাও তো। বড় সাহেব জানালার কাঁচ উঠিয়ে দিলেন। এখন আর কথা চলে না। মোকাদ্দেস বিরক্ত মুখে দইয়ের হাঁড়ি ফরহাদের হাতে ধরিয়ে দিল। 12:30 বাজে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট ফাঁকা। ফরহাদ যাবে জিগাতলা। বেবি ট্যাক্সি নিতে হবে। এত রাতে রিক্সা করে যাওয়া ঠিক হবে না। হ্যান্ডব্যাগ, দইয়ের হাঁড়ি সব যাবে। খবরের কাগজের ভাষায় গভীর রাতে দই ছিনতাই। রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার অর্থ হয় না। কোনো দোকানের বারান্দায় দাঁড়িয়ে আরাম করে সিগারেট ধরানো যেতে পারে। শেষ সিগারেটে 2টা টান দিয়ে ফেলে দিতে হয়েছিল। এবারেরটা ফিল্টার পর্যন্ত খাওয়া যাবে। তবে ফিনফিনা বৃষ্টিতে ভিজতেও খারাপ লাগছে না। তার ঠিক সামনেই একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে অপেক্ষা করা যায়। সমস্যা একটাই, পেট্রোল পাম্পে সিগারেট খাওয়া যাবে না। তাছাড়া পেট্রোল পাম্পে খারাপ টাইপের একটা মেয়েও দাঁড়িয়ে আছে। গাড়িতে পেট্রোল নিতে আসবে এমন কোনো কাস্টমারের জন্য অপেক্ষা। ফরহাদকে দেখে এই মেয়ে উৎসাহিত হয়ে উঠতে পারে। ফরহাদ তার দিকে তাকিয়েছিল বলে এখনই সে খানিকটা উসখুস করছে। পেট্রোল পাম্প ছেড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কাছে চলেও আসতে পারে। প্রথমবার মেয়েটা যা করবে তা হলো গম্ভীর ভঙ্গিতে সামনে দিয়ে হেঁটে যাবে। একবারও তাকাবে না। কিছু দূর গিয়ে আবার ফিরে আসবে। তখন থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকাবে এবং হাসবে। তারপর ফরহাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে এগিয়ে আসতে থাকবে। দূর থেকে মেয়েটাকে সুন্দর দেখা গেলেও কাছে যখন আসবে তখন দেখা যাবে কুৎসিত। শরীর এবং মনের অত্যাচার মেয়েটার মুখে চিরস্থায়ী ছাপ ফেলে দিয়েছে। কি আশ্চর্য, মেয়েটা সত্যি সত্যি আসছে। ফরহাদ দইয়ের হাঁড়ি মাটিতে নামিয়ে সিগারেট ধরালো। যারা ধূমপান করে না তারা জানে না ধূমপায়ীদের কাছে সিগারেট শুধুমাত্র নেশা না, এক ধরনের আশ্রয়ও। সে এখন সিগারেটের কাছে আশ্রয় খুঁজছে। মেয়েটাকে কি বলা যায়? তাকে বলা যেতে পারে, নিশিকন্যা শুনুন, আপনি ভুল জায়গায় এসেছেন। আমি সেই টাইপের ছেলে না। আমি একজন স্কুল শিক্ষকের জ্যেষ্ঠ সন্তান। এমএসসি পাশ করে বর্তমানে ওষুধ কোম্পানিতে ছোট একটা চাকরি করছি। যে চাকরি করছি সেখানে 2 নম্বরের অনেক সুযোগ আছে। এখন পর্যন্ত তার ধারে কাছে যাইনি। কোনোদিন যাব তা মনে হয় না। আমি নিতান্তই ভালো মানুষ টাইপের একজন। আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। মেয়েটির নাম আসমানি। আমি তাকে ঠাট্টা করে ডাকি মিস স্কাই। যে কোনো দিন তার সঙ্গে আমার হুট করে বিয়ে হয়ে যেতে পারে। বিয়েটা আসলে আটকে আছে মিস স্কাইয়ের মামার জন্য। তিনি থাকেন জাপানে। কিছু কিছু ভাগ্যবান মানুষ আছেন সূত্রধর টাইপ, দূর থেকে সুতা ধরে পুতুল নাচান। আসমানির এই মামা হচ্ছেন সূত্রধর মামা। তিনি জাপানে বসে আসমানিদের পরিবারের সুতা ধরে থাকেন। এই সূত্রধর মামা 3 সপ্তাহের ছুটিতে দেশে ফিরবেন। তখন আসমানি মামাকে সব বলবে। আসমানির ধারণা মামা তখন বিয়ের ব্যবস্থা করবেন। কাজেই ম্যাডাম, বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাছে আসা অর্থহীন। আপনার জন্যে পেট্রোল পাম্পে গাড়িওয়ালা কোনো কাস্টমারের জন্যে অপেক্ষা করাই ভালো হবে। মেয়েটি ফরহাদের সামনে দিয়ে হেঁটে যাবার সঙ্গে সঙ্গেই একটা খালি বেবি ট্যাক্সি সামনে দাঁড়ালো। দরদাম করার সময় নেই। ফরহাদ বেবি ট্যাক্সিতে উঠে পড়ল। মেয়েটা দাঁড়িয়ে আছে। ফরহাদের চট করে বেবি ট্যাক্সিতে ওঠা দেখে সে মনে হয় বেশ অবাক হয়েছে। কাছে থেকেও মেয়েটার চেহারা খারাপ লাগছে না। বৃষ্টির জন্যে মাথায় শাড়ির আঁচল তুলে দিয়েছে। মেয়েটার মধ্যে বউ বউ ভাব চলে এসেছে। মিষ্টি নরম চেহারা। খুবই আশ্চর্যের ব্যাপার, আসমানির সঙ্গে মেয়েটার চেহারায় কোথায় যেন একটু মিল আছে। ফরহাদ লজ্জিত বোধ করল। এমন বাজে টাইপের মেয়ের সঙ্গে আসমানির চেহারার মিল থাকবে কেন? বেবি ট্যাক্সিওয়ালা ট্যাক্সি স্টার্ট দিয়েছে। ফরহাদ বলল, কলাবাগান চলো। বেবি ট্যাক্সিওয়ালা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে বলল, একা যাইবেন? ফরহাদ বিরক্ত মুখে বলল, হ্যাঁ হ্যাঁ একা। বৃষ্টি আবারও জোরে নেমেছে। মেয়েটার উচিত দৌড়ে পেট্রোল পাম্পে চলে যাওয়া। সে যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তার চোখে অবাক ভাবটা এখন আর নেই। দইয়ের হাঁড়িটা মেয়েটাকে দিয়ে দিলে ভালো হতো। এদের তো কেউ কখনো কোনো উপহার দেয় না। সে না হয় দিল 1 হাঁড়ি দই। হাঁড়িটা দিয়ে সে বলতে পারত, বাড়িতে নিয়ে আরাম করে খাও। বগুড়ার মিষ্টি দই, ফ্রেশ দই, আজই কেনা হয়েছে। ফরহাদ কি বলবে বেবি ট্যাক্সিওয়ালাকে? বেবি ট্যাক্সি ঘোরাতে অনেক দূর চলে এসেছে।
এখন বলাটা ভালো হবে না, বেবি ট্যাক্সিওয়ালা নানান কিছু ভাবতে পারে। ফরহাদের মন খারাপ লাগছে। ঢাকা শহরের বাসাবাড়িতে আজকাল টিউবওয়েল দেখা যায় না, তবে জিগাতলায় ফরহাদদের বাসায় টিউবওয়েল আছে, কলতলা আছে। একতলা বাসা, 3 ইঞ্চি গাঁথুনির দেয়াল, উপরে টিনের ছাদ। টিউবওয়েলের পেছনে গ্রামের বাড়ির মতো কলা গাছ, সব মিলিয়ে 5টা গাছ। একটাই থোর বের হয়েছে। টিনের দেয়াল দিয়ে ঘেরা 7 কাঠা জায়গায় 4 কামরার এই বাড়ির মালিক ফরহাদের খালাতো ভাই রহমত উল্লাহ। ভদ্রলোক থাকেন সুইডেনে। বছর 4 আগে এক সুইস মেয়ে বিয়ে করেছেন। তিনি যে দেশে ফিরবেন এবং এই জায়গার দখল নেবেন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ভরসাতেই ফরহাদের বাবা নিজের শখ মিটিয়ে বাড়ির চারপাশে গাছপালা লাগিয়েছেন। তার নিজের হাতে লাগানো নারিকেল গাছে নারিকেল ধরে গেছে। গত বছর জাম্বুরা গাছে 56টা জাম্বুরা হয়েছিল, কমলার মতো মিষ্টি জাম্বুরা। সবই পাড়াপড়শিকে বিলি করা হয়েছে। তবে তিনি ঠিক করেছেন এবছর থেকে কিছু ফল ফলান্তি বিক্রি করবেন। গাছের পেছনে খরচ হয়েছে, সার কিনতে হয়। হাফ কেজির 1 প্যাকেট জৈব সার 25 টাকা। গোবর কিনতেও অনেক টাকা লাগে। 1 বস্তা ভালো গোবর 75 টাকা। ক্যারিং খরচ আছে। নার্সারির গাছ কিনতেও টাকা লাগে। কলমের একটা দারচিনি গাছ তার খুব মনে ধরেছে। টবের গাছ, দাম চাচ্ছে 300, ঝুলাঝুলি করলে 200-এ দিয়ে দেবে। এইসব খরচাপাতির জন্যে ছেলের কাছে হাত পাতার অর্থ হয় না। ফল বিক্রির টাকায় ছোটখাটো খরচ সামাল দেয়া যায়। 10 টাকা করে ধরলেও 56টা জাম্বুরার দাম হয় 560 টাকা। ফরহাদ কলের পাড়ে সাবান ডোলে গোসল করছে। পাশে বসে গভীর আগ্রহের সঙ্গে ছেলের স্নানের দৃশ্য দেখছেন বেগম রোকেয়া গার্লস হাই স্কুলের রিটায়ার্ড অঙ্ক শিক্ষক জোবেদ আলী। তিনি এখনো ভাত খাননি। ফরহাদ রাতে ফিরবে, ছেলের সঙ্গে খাবেন, এজন্যই অপেক্ষা। ফরহাদের মা রাহেলা বেগম ভাত চড়িয়েছেন। ধোয়া উঠা সদ্য রাধা ভাত ফরহাদের অতি প্রিয়। টিপটিপ করে বৃষ্টি এখনো পড়ছে। জোবেদ আলী এই বৃষ্টির মধ্যেও বসে আছেন। ফরহাদ বলল, বৃষ্টিতে যেভাবে ভিজছ তুমি তো বাবা ঠান্ডা লাগাবে। জোবেদ আলী গম্ভীর গলায় বললেন, বৃষ্টি গাছের জন্য যেমন দরকার মানুষের জন্যও তেমন দরকার। বর্ষার বৃষ্টিতে ভিজলে অসুখ বিসুখ হয় না। ঘুষঘুষা জ্বরের মহৌষধ হলো বৃষ্টি। অনিদ্রা রোগের জন্যেও বৃষ্টি ভালো। তাই নাকি? গ্রাম দেশে পাগলের চিকিৎসা কিভাবে করে জানিস? ভরা বৃষ্টির সময় উলঙ্গ করে উঠানে বেঁধে রাখা হয়। ও আচ্ছা, এই চিকিৎসার নাম মেঘ চিকিৎসা। পাগলরা দেখবি মেঘ বৃষ্টি খুব ভয় পায়। কোনো পাগলকে দেখবি না নিজের ইচ্ছায় বৃষ্টিতে ভিজছে। জোবেদ আলী ছেলের সঙ্গে গল্প করে খুব আরাম পাচ্ছেন। আগে তিনি একেবারেই কথাবার্তা বলতেন না, এখন খুব কথা বলেন। তার কথাবার্তা ভালো জমে ফরহাদের সঙ্গেই। ছোট ছেলে মঞ্জু গম্ভীর প্রকৃতির, অল্পতেই বিরক্ত হয়ে ভুরু কুঁচকে তাকায়। তার সঙ্গে আলাপ জমে না। ফরহাদ, জি, দইয়ের হাঁড়ি কত দিয়ে কিনলি? আমি কিনিনি বাবা, আমাদের এমডি সাহেব কিনেছেন। ওনার সঙ্গে এক গাড়িতে ফিরেছি। গাড়ি থেকে নামার সময় একটা হাঁড়ি দিয়ে দিলেন। মনে হচ্ছে বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোক তো বটেই। আমার বাসে ফেরার কথা, বাসের টিকিটও কাটা ছিল। উনি বললেন আমার সঙ্গে চলো। বাসের টিকিটের টাকা কি মার গেছে? না, টিকিট ফেরত নিয়েছে, 10 টাকা কেটে রেখেছে। এমডি সাহেবের দেশ কোথায়? জানি না কোথায়। উনার মতো মানুষের সঙ্গে খেজুরে আলাপ করা যায় না। আমি তো আর জিজ্ঞাসা করতে পারি না, স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়? ছেলে মেয়ে কি? ছেলেমেয়েরা কে কোন ক্লাসে পড়ে? তা তো বটেই। ফরহাদের গোসল শেষ হয়েছে। টিউবওয়েলের পানি বরফের মতো ঠান্ডা। ঠান্ডা পানিতে দীর্ঘ গোসলের পর শরীর ঝরঝরে হয়ে গেছে। ঘুম ঘুম ভাব একেবারেই নেই। খিদে মরে গিয়েছিল, সেই খিদে জাগিয়ে উঠেছে। তার কাছে মনে হচ্ছে সে 1 গামলা ভাত খেয়ে ফেলতে পারবে। রাহেলা বেগম বিরাট এক কাতল মাছের মাথা ছেলের পাতে তুলে দিয়ে মিচকি মিচকি হাসতে লাগলেন। ফরহাদ হতভম্ব গলায় বলল, এত বড় মাছ কোত্থেকে আসলো? জোবেদ আলী আনন্দিত গলায় বললেন, আজ দুপুরে কথা নেই বার্তা নেই, মঞ্জু বিরাট এক কাতল মাছ নিয়ে উপস্থিত। কাতল মাছ 2 কেজি খাসির গোশত, 1 কেজি টমেটো আর ভুটানের মরিচের আচার। কই গো, আচারের বোতলটা আনো। ফরহাদ বলল, ব্যাপার কি? জোবেদ আলী বললেন, ব্যাপার কি কিছুই জানি না, জিজ্ঞেস করেছিলাম।
সে বিরক্ত হয়ে বলল, সামান্য একটা মাছ আনতে ব্যাপার লাগবে নাকি? ওর যা স্বভাব, অল্পতেই বিরক্ত, মহা বিরক্ত। চাকরি পেয়েছেন নাকি? পেতে পারে, যদি পাইও আমরা আগে ভাগে কিছু জানবো না। মাছের শেষে বেতন পেলে জানলেও জানতে পারি, আবার নাও জানতে পারি। মাঝে মধ্যে কাঁচা বাজার করে দিলেই বা ক্ষতি কি? অদ্ভুত এক ছেলে। মঞ্জু ঘুমিয়ে পড়েছে। ও ঘুমাবে না? কি বলিস তুই? 10টা না বাজতেই বাতি টাতি নিভিয়ে ঘুম। ফরহাদ মার দিকে তাকিয়ে বলল, মাছের মাথা আমি খাবো না মা। রাহেলা বেগম বললেন, কথা না বাড়িয়ে খা তো। বড় মাছের মাথা সংসারের রোজগারি মানুষের খেতে হয়, অন্য কেউ খেলে সংসারের অকল্যাণ হয়। যতদিন তোর বাবার রোজগার ছিল মাছের মাথা তাকে দিয়েছি, তোদের দেইনি। ফরহাদ বলল, আমি মাছের মাথা না খেলে সংসারের অকল্যাণ হবে, এমন উদ্ভট কথা তোমরা বিশ্বাস করো? জোবেদ আলী বললেন, দীর্ঘদিন যেসব কথা চালু হয়ে আছে তার একটা মূল্য আছে। কোনো কথা তো আর বিনা কারণে চালু হয় না। যেমন ধর, মুরগির কলিজা পুরুষ মানুষের খাওয়া নিষেধ। এখন এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে। কি বৈজ্ঞানিক ব্যাখ্যা? মুরগির কলিজা হচ্ছে কোলেস্টেরলের কারখানা। রোজ মুরগির কলিজা খেলে হার্টে ব্লকেজ তৈরি হতে বাধ্য। একজন রোজগারি পুরুষের যদি হার্ট ব্লকেজ হয় তাহলে সংসারের অবস্থাটা কি হয় চিন্তা করে দেখ। মেয়েদের হার্ট ব্লক হলে কোনো সমস্যা নেই, মেয়েদের হার্ট ব্লক হয় না। ফরহাদ থালায় রাখা মাছের মাথার দিকে তাকালো। কয়েক মুহূর্তের মধ্যে তার শরীর ঝিমঝিম করতে লাগলো। মনে হচ্ছে মাছটা জীবন্ত, অপলক চোখে তাকে দেখছে। সে চোখ ভর্তি বেদনা ও বিস্ময়। ফরহাদ বাবার পাতে মাছ তুলে দিতে দিতে বলল, সংসারের অমঙ্গল হলেও কিছু করার নেই বাবা। এই মাথা মরে গেলেও আমি খাবো না। মাথাটা জীবন্ত। জীবন্ত মানে? জীবন্ত মানে জীবন্ত, চোখ পিটপিট করছে। জোবেদ আলী বিস্মিত হয়ে বললেন, মাছের চোখের পাতা আছে নাকি যে চোখ পিটপিট করবে? অতিরিক্ত পরিশ্রমে, টেনশনে তোর তো মনে হয় মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। মাছের চোখ খেয়ে দেখ, খুব মজা পাবি। চুষে চুষে লেবেন চুষের মতো খা। মাছের চোখ তুমি খাও বাবা, তবে আমি আগে খাওয়া শেষ করি, তারপর খাও। ফরহাদ ঘুমোতে এলো রাত 2টোর দিকে। বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতে ভালো ঘুম হওয়ার কথা, তবে যেসব রাতে তার মনে হয় খুব ভালো ঘুম হবে সেসব রাতে এক ফোঁটাও ঘুম হয় না। আজও হয়তো হবে না। ফরহাদের ঘরে তার দাদাজান মেম্বর আলীও থাকেন। পাশাপাশি 2টা খাটের একটা মেম্বর আলীর। তার বয়স 80-র কাছাকাছি। রাতে চোখে কিছুই দেখেন না। বেশিরভাগ সময় না ঘুম না জাগরণ অবস্থায় থাকেন। ফরিদ যতবার তার ঘরে ঢোকে ততবারই মনে হয় সে দেখবে দাদাজান বিছানায় মরে পড়ে আছেন। তার মুখের ওপর ভনভন করে মাছি উঠছে। মানুষটা কখন মারা গেছে কেউ জানেও না। ফরহাদ দাদাজানের মশারি উঁচু করে নিচু গলায় ডাকলো, দাদাজান, দাদাজান। মেম্বর আলী চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করলেন। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মানুষটা এখনো বেঁচে আছে। রাহেলা বেগম দইয়ের বাটি হাতে ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। এখন তার মেজাজ সামান্য খারাপ। তার মন বলছে তাকে দেখেই ছেলে যে কথাটি বলবে তা তিনি জানেন বলে এই মুহূর্তে তার মন একটু খারাপ। ছেলের কথার জবাবে কঠিন কিছু কথা অনেক দিন থেকেই তিনি বলবেন করছেন, বলা হয়নি। আজ হয়তো বলে ফেলবেন। রোজগারি ছেলেকে কঠিন কথা বলা যায় না, এতে সংসারের অকল্যাণ হয়। তবু বলবেন। সংসার ঠিক রাখার জন্যেও মাঝে মাঝে 2-একটা কঠিন কথা বলা দরকার। কঠিন কথা পেরেকের মতো। সংসার নড়বড়ে হলে কঠিন কথার পেরেক লাগে। রাহেলা জানেন তাকে দেখে ফরহাদ প্রথম যে কথাটা বলবে তা হচ্ছে, দাদাজানকে রাত্রে খেতে দিয়েছ? এটা কেমন কথা? তিনি বুড়োকে খেতে দেবেন না কেন? দিনের পর দিন, বৎসরের পর বৎসর যে সেবাটা করা হচ্ছে সেটা কেন তার ছেলের চোখে পড়ে না? বুড়ো আজকাল প্রায়ই বিছানা নষ্ট করে। কে সেসব পরিষ্কার করে? কাজের মেয়েরা এইসব কখনো করবে না। এইসব তাকেই করতে হয়। শ্বশুরের যত্ন এক কথা, তার নোংরা পরিষ্কার করা ভিন্ন কথা। বুড়োর নিজের ছোট মেয়ে এই শহরেই বাস করে। বুড়ো তার সঙ্গে গিয়ে থাকলেই পারে। শেষ বয়সে বুড়ো বাপের যত্ন মেয়েরা করবে, এটাই স্বাভাবিক। ছেলে যদি মনে করে তার দাদাজানের যত্ন এই বাড়িতে হচ্ছে না, তাহলে সে বুড়োকে তার ফুপুর বাড়িতে পাঠিয়ে দিলেই পারে। রাহেলা মনস্থির করলেন, আজ যদি ফরহাদ তার দাদাজান বিষয়ে কিছু বলে তাহলে তিনি অবশ্যই বলবেন। ফরহাদ যেন তার দাদাজানকে
তার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেয়। ফরহাদ মাকে দেখেই বলল, রাতে দাদাজানকে খেতে দিয়েছ? রাহেলা বললেন, না, উপোস রেখে দিয়েছি। ফরহাদ চোখ ছোট ছোট করে মার দিকে তাকালো। রাহেলা বলল, উনার পেট খারাপ করেছে, পেটে কিছু সহ্য হচ্ছে না, এই জন্যে চিড়ার পানি দিয়েছি। লেবু দিয়া চিড়া পানি পেটের জন্য ভালো। রাহেলা ছেলের খাটের এক পাশে বসতে বসতে বললেন, তোর দাদার নোংরা বিছানা চাদর পরিষ্কার করা এক সমস্যা হয়েছে, কাজের মেয়ে করতে চায় না, এই বয়সে আমিও পারি না। ফরহাদ বলল, আমাকে দিও, আমি ধুয়ে দেব। পাগলের মতো কথা বলিস না তো, তুই ধুবি কি? কোনো সমস্যা নেই, তুই উনাকে কিছুদিন যাত্রা বাড়িতে রেখে আয়, কিছুদিন মেয়ের সেবা নিক। বুড়ো বাবা মার সেবা করাও তো মেয়েদের ব্যাপার, তোর ফুপু কিছু সোয়াব পাক। ফরহাদ কিছু বলল না। রাহেলা বললেন, জানুর ছোট মেয়েটার পরশু আকিকা, সবাইকে যেতে বলেছে, খালি হাতে তো যাওয়া যায় না, সোনার আংটি হলেও নেওয়া দরকার। আমার অবশ্য একটা সোনার চেইন দেওয়ার শখ, মেয়ের ঘরের নাতি, একটা চেইন কেনার টাকা দিতে পারবি? ফরহাদ বলল, না। রাহেলা ক্লান্ত গলায় বললেন, একটা সামাজিকতার ব্যাপার আছে, সবাই জানতে চাইবে মেয়ের নানি কি দিল। ফরহাদ বলল, যে যার সামর্থ্য অনুসারে দেবে, পথের ফকির তো আর কোহিনূর হীরা দেবে না। রাহেলা বললেন, তুই পথের ফকির না, আর আমিও কোহিনূর হীরা দিতে চাই না, সামান্য একটা চেইন, 1000-1500 টাকা দাম। ফরহাদ বলল, মা শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, দইয়ের বাটি নিয়ে যাও, দই খাবো না। তুই তো আজ কিছুই খাস নাই, শরীর খারাপ? শরীর ঠিক আছে, মাছের মাথাটা চোখ বড় বড় করে আমাকে দেখছিল, তাতেই খিদে মরে গেছে। রাহেলা ছেলের দিকে তাকিয়ে রইলেন। ফরহাদ হাই তুলতে তুলতে বলল, আমার কোনো চিঠিপত্র এসেছে? এসেছে, তোর ড্রয়ারে রেখেছি। ড্রয়ারে কেন রাখবে? কতবার বলেছি চিঠিপত্র সব টেবিলের ওপর পেপার ওয়েট দিয়ে ঢাকা দিয়ে রাখবে, ঢাকায় ফিরেই যেন চিঠিগুলি চোখে পড়ে। পান খাবি? পান দেব? না। তুই হঠাৎ এমন মেজাজ খারাপ করছিস কেন? মেজাজ খারাপ করছি না মা, যাও ঘুমোতে যাও। মাথায় একটু নারকেল তেল ডলে দেই, অনেকদিন মাথায় তেল না দিলে অল্পতে মাথা গরম হয়, চুল পড়ে যায়। তোর মাথার চুল কমে যাচ্ছে, কমুক। চা খাবি? আচ্ছা যাও মা, চা নিয়ে আসো, চা পান সব আনো। রাহেলা চিন্তিত মুখে ঘর থেকে বের হলেন। ফরহাদ ড্রয়ার খুলে চিঠি বের করলো। সে যা ভেবেছিল তাই, আসমানের চিঠি। যতবারই সে ঢাকার বাইরে 1 সপ্তাহ কাটিয়েছে, ফিরে এসে আসমানের চিঠি পেয়েছে। এবার দিন মাত্র 3 দিন, এর মধ্যেই চিঠি পাবার কথা না, কিন্তু ফরহাদের মন বলছিল চিঠি পাবে। আসমানির হাতের লেখা সুন্দর, সে চিঠিও খুব গুছিয়ে লেখে। একটা শুধু সমস্যা, চিঠি হয় ছোট, হাতে নিতে না নিতেই শেষ। আসমানি লিখেছে, এই যে বাবু সাহেব, আপনি তাহলে ঢাকায় ফিরেছেন, আপনার জন্যে খুবই দুঃসংবাদ। জাপান থেকে আমার মামা 1 সপ্তাহ আগেই চলে এসেছেন এবং আমার মাকে বলেছেন, পাত্র যদি ঠিক থাকে এই শুক্রবার আসমানির বিয়ে দিয়ে দাও। হুলস্থুল করার কোনো দরকার নেই, একজন কাজী ডেকে এনে বিয়ে। পরের দিন কোনো ভালো রেস্টুরেন্টে একটা রিসিপশনের খরচ আমি দেব। মা মনে হয় রাজি, কাজেই এই শুক্রবারে তোমার বিয়ে। বাবু সাহেব, এখন তোমাকে খুবই জরুরি কথা বলছি, তুমি যখনই চিঠিটা পাবে তখনই আমাদের বাসায় চলে আসবে। রাত 3টার সময় হলে 3টায় আসবে, কারণ তোমার মুখ দেখতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো তো, আমার সোনার বাংলার পরের লাইনটা যেন কি? তোমার পুনশ্চ আমার সোনার বাংলার পরের লাইন হচ্ছে, আমি তোমায় ভালোবাসি। চিঠি এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়, তারপরেও মনে হয় চিঠি পড়া হয়নি। যে কথাগুলি লেখা হয়েছে তার বাইরেও অনেক কিছু লেখা, বাইরের লেখাগুলি পড়তে সময় লাগে। রাত 3টার সময় চলে আসবে, এর মানে কি? এটা কি শুধু কথার কথা? না, সে সত্যিই চাচ্ছে গভীর রাতে সে গিয়ে উপস্থিত হবে। বৃষ্টি পড়ছে, ঘর ঠান্ডা হয়ে আসছে, জানালা খোলা, বৃষ্টির ছাঁট আসছে। দাদাজান ঘরে না থাকলে সে জানালা খোলা রাখত। ঘুমের মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির কণা, চোখে মুখে পড়া আনন্দের ব্যাপার। ফরহাদ জানালা বন্ধ করে ঘুমোতে গেল। ঘুম এসে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে। শুধু ঘুম না, ঘুমের সঙ্গে স্বপ্ন। স্বপ্নেও বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির মধ্যে দইয়ের হাঁড়ি নিয়ে ভিজছে। সে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের ভেতর, মাথার উপরে ছাদ। তার গায়ে বৃষ্টি পড়ার কথা না, কিন্তু বৃষ্টি পড়ছে। এইসব অদ্ভুত ব্যাপারগুলি স্বপ্নেই সম্ভব। পেট্রোল পাম্পে তার সঙ্গে আরেকটা মেয়ে ভিজছে। এই মেয়েটা দেখতে অবিকল আসমানির মতো,
কিন্তু সে আসমানি না, এই মেয়েটা নিশিকন্যা। মেয়েটা ভিজে জবজবা হয়ে গেছে। ফরহাদ বলল, এই শোনো, এদিকে আসো। মেয়েটা হাসতে হাসতে এগিয়ে আসছে। ফরহাদ বলল, নাও, এই দইয়ের হাঁড়িটা নাও। কেন? বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে খাবে। উহু উহু কি নিয়ে যাও? তোমার কি নাম? আমার নাম আসমানি। আমার সঙ্গে ফাজলামি করবে না, তোমার নাম আসমানি না। সত্যি আমার নাম আসমানি। এই সময় খুব ভারী এবং গম্ভীর গলায় কেউ একজন বলল, ওই মেয়ে সত্য কথা বলছে, তার নাম আসমানি। ফরহাদ ঘুমের মধ্যেই প্রচণ্ড চমকে উঠে বলল, কে কে কথা বলল? মেয়েটা বলল, আপনার দাদাজান। তাই তো, দাদাজানেরই তো গলা। তিনি এখানে এলেন কেন? এই বয়সে বৃষ্টিতে ভিজলে উপায় আছে? গো গো শব্দ হচ্ছে। দাদাজানেরই গলার আওয়াজ। মনে হচ্ছে কেউ তাকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে। ফরহাদ ব্যাকুল হয়ে চারদিকে তাকাচ্ছে। দাদাজানকে দেখা যাচ্ছে না, অথচ তার গো গো চিৎকার শোনা যাচ্ছে। ফরহাদ জেগে উঠল। পাশের খাটে দাদাজান সত্যি সত্যি গো গো করছেন। তাকে বোবায় ধরেছে। ফরহাদ উঠে গিয়ে দাদাজানের কপালে হাত রাখতেই তিনি বললেন, পানি খাবো, পানি। দাদাজানের শরীর কাঁপছে, ঘামে তার মুখ ভিজে জবজব হয়ে গেছে। তিনি দুহাতে ফরহাদকে শক্ত করে ধরে আছেন এবং বিড়বিড় করে বলছেন, পানি, পানি। আসমানিদের ফ্ল্যাট বাড়িতে ফরহাদ এর আগেও এসেছে। ফ্ল্যাট বাড়িগুলি এমনিতেই ছিমছাম ধরনের থাকে, এইটা আরও বেশি ছিমছাম। নানান কায়দা কানুন। গেটে দারোয়ানের কাছে বইতে নাম লেখাতে হয়। দারোয়ান তারপর ইন্টারকম করে। ইন্টারকমে যদি ক্লিয়ারেন্স পাওয়া যায় তবেই লিফটে ওঠা যায়। ক্লিয়ারেন্স পাবার পরও দারোয়ান এমনভাবে তাকিয়ে থাকে যেন একজন ভয়ঙ্কর অপরাধী লিফট করে উঠে যাচ্ছে। বাড়িতে ঢোকার পরেও সমস্যা। মনে হয় কোনো হোটেলে ঢুকে পড়া হয়েছে। বসার ঘর এমন করে সাজানো যে সহজ হয়ে বসা যায় না। ফরহাদের প্রধান সমস্যা হয় জুতা পায়ে দিয়ে সে কার্পেটে উঠবে নাকি জুতা খুলে উঠবে। জুতা যদি খোলে তাহলে জুতা রাখবে কোথায়? বসার ঘরে ঢোকার আগে দরজার পাশে নাকি বসার ঘরের কার্পেটে? এখানে থাকা মানেই সারাক্ষণই এক ধরনের টেনশন। বসার ঘরটা কি স্মোক ফ্রি জোন নাকি সিগারেট খাওয়া যায়? সিগারেট খেলে ছাই কোথায় ফেলবে? একবার ছাইদানিতে ছাই ফেলার পর আসমানি ভুরু কুচকে বলল, কোথায় ছাই ফেললে? এটা অ্যাস্ট্রে না, মোমদানি। নিচে মোম লেগে আছে দেখেও বুঝতে পারলে না? আশ্চর্য তো। তারপর সে কাজের মেয়েটাকে ডাকলো মোমদানি ছাই ফেলে ধুয়ে আনার জন্যে। কাজের মেয়েটা এসে এমনভাবে তার দিকে তাকালো যেন সে বাংলাদেশের মহাবেকুবদের একজন প্রতিনিধি। মোমদানি এবং অ্যাস্ট্রের সামান্য প্রভেদটাও জানে না। ফরহাদের ধারণা আসমানি ছাড়া এ বাড়ির একটা মানুষও তাকে দেখতে পারে না। যেমন আসমানির বাবা নেজামত উদ্দিন, ভদ্রলোক ব্যাংকার ছিলেন, এখন অবসর জীবনযাপন করছেন। রিটায়ার্ড লোকজন নিজের সংসারে তেমন পাত্তা পায় না বলে বাইরের লোকজনের সঙ্গে তাদের ব্যবহার খুব আন্তরিক হয়ে থাকে। ব্যতিক্রম সম্ভবত নেজামত সাহেব। ফরহাদকে দেখলেই তিনি চোখ মুখ কঠিন করে ফেলেন। প্রফেশনাল উকিলদের মতো জেরা করতে থাকেন। জেরার ফাঁকে ফাঁকে এমন দু একটা কথা বলেন যে রাগে রক্ত গরম হয়ে যায়। যেমন একবার নেজামত সাহেবের দেখা হলো। ফরহাদ এসে ঢুকেছে, তিনি বেরুচ্ছেন, এমন অবস্থায় দেখা। ভদ্রলোক সঙ্গে সঙ্গে চোখ মুখ কঠিন করে ফেললেন। ভুরু কুঁচকে গেল, চোখ সরু হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, তুমি কে? কাকে চাও? ভদ্রলোক ভালো করেই জানেন ফরহাদকে এবং সে কার কাছে এসেছে, তারপরেও জিজ্ঞেস করা। ফরহাদ কাচুমাচু ভঙ্গিতে বলল, জি, আমার নাম ফরহাদ, আমি আসমানির কাছে এসেছি। ও কি বাসায় আছে? ও আচ্ছা আচ্ছা, তোমাকে তো আরও কয়েকবার দেখেছি। তোমার দেশ যেন কোথায়? জি, নেত্রকোনা। নেত্রকোনার লোকদের বিশেষত্ব কি বলো দেখি? ফরহাদ চুপ করে রইল। ভদ্রলোক বললেন, নেত্রকোনার বিশেষত্ব হচ্ছে এই অঞ্চলের লোকজন সব সময় উল্টা ভাব ধরে থাকে। বুঝতে পেরেছ কি বললাম? জি না। যে বেকুব সে বুদ্ধিমান ভাব ধরে, যে মূর্খ সে জ্ঞানীর ভাব ধরে, যে বেকার সে এমন ভাব করে থাকে যেন কোনো কোম্পানির জিএম। ফরহাদ চুপ করে রইল। তার মেজাজ খুবই খারাপ হচ্ছিল, কিন্তু আসমানির বাবার সঙ্গে মেজাজ খারাপ করার প্রশ্নই ওঠে না। নেত্রকোনার মেয়েদের বিশেষ গুণ কি বলো দেখি? বলতে পারছি না। সে কি, তুমি নেত্রকোনার ছেলে হয়ে নেত্রকোনার মেয়েদের বিশেষ গুণ কি বলতে পারছো না? তাদের বড় গুণ হচ্ছে ঘরের কাজকর্ম তারা খুব ভালো পারে। বাংলাদেশে যত বুয়া আছে তার শতকরা 60 ভাগ আসে নেত্রকোনা থেকে। নেত্রকোনা হচ্ছে বাংলাদেশের বুয়া ভাণ্ডার।
ভালো মতো খোঁজ নিলে দেখবে তোমার আত্মীয় স্বজনদের মধ্যেও দু একজন এক্সপার্ট বুয়া বের হয়ে যাবে। কথাগুলি অপমান করার জন্যে বলা। অপমান ফরহাদ গায়ে মাখে না, তবুও মনটা খারাপ হয়ে যায়। সে কিছুতেই ভেবে বের করতে পারেনি নেজামত সাহেব তাকে এতটা অপছন্দ কেন করেন। তার পছন্দের মাপকাঠিটা কি? মেয়ের প্রেমিককে অপছন্দ করা সাধারণ নিয়মের মধ্যে পড়ে, তাই বলে এত অপছন্দ? সে রাজপুত্র না, তার চেহারা পিটার ও টুলের মতো না, বিদেশি কোম্পানির ভাইস প্রেসিডেন্টও সে না। তারপরেও একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ সামাজিক সৌজন্য বজায় রাখবে না? তার মেয়ে আজে বাজে টাইপের একটা ছেলেকে পছন্দ করেছে, এই কারণে তিনি যদি রাগ করে থাকেন, সেই রাগটা তিনি করবেন মেয়ের ওপর, ফরহাদের ওপর না। কলিং বেলে চাপ দিয়ে ফরহাদ খুবই অস্বস্তি নিয়ে অপেক্ষা করছে। সম্ভাবনা 90% যে দরজা খুলবেন নেজামত সাহেব। রিটায়ার্ড করা লোকজনের উপর সংসারের আজে বাজে কাজগুলি করার দায়িত্ব এসে পড়ে। ছোট ছেলে হয়তো কলেজের পড়া তৈরি করছে, কলিং বেল শুনে সে যাবে না। কাজের বুয়াও যাবে না, সেও জরুরি কিছু কাজ করছে, পড়াটা ভাবছে। একমাত্র কর্মহীন মানুষ হিসেবে বাড়ির কর্তাকেই যেতে হবে। বলাই বাহুল্য, দরজা খুলবেন নেজামত সাহেব এবং চোখ মুখ কুঁচকে বলবেন, তুমি কে, কাকে চাও? ফরহাদকে অবাক করে দিয়ে দরজা খুলল আসমানি। নামকরণের সার্থকতা প্রমাণ করার জন্যেই সে মনে হয় এই ভোরবেলাতেই আসমানি রঙের একটা শাড়ি পরেছে। চুল টান টান করে মাথায় যে টাওয়েলটা পেঁচানো, তার রংটাও হালকা নীল। ফরহাদ মনে মনে ভাবল, মেয়েরা যদি জানতো গোসলের পর মাথায় টাওয়েল জড়ানো অবস্থাতেই তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়েল জড়িয়ে যেত। বিউটি পার্লারে মাথায় টাওয়েল জড়িয়ে সাজিয়ে দেবার ব্যবস্থা থাকতো। আসমানি বলল, এই আমার চিঠি কখন পড়েছ? রাত 2টায়। চিঠিতে কি লেখা ছিল? যখন এই চিঠি তোমার হাতে পড়বে তখনই তুমি এ বাড়িতে আসবে, লেখা ছিল না? আসনি কেন? রাত 2টার সময় চলে আসব? অবশ্যই। তোমাদের ফ্ল্যাট বাড়ির দারোয়ান এত রাতে আমাকে কম্পাউন্ডের ভেতরেই আসতে দিত না, সে গেট খুলতো না। গেট না খুললেও ইন্টারকমে খবর পাঠাতে, আমি নিজে এসে তোমাকে নিয়ে যেতাম। তুমি মস্ত একটা সুযোগ নষ্ট করেছ। কি সুযোগ? আমার প্রতি তোমার ভালোবাসা যে কত তীব্র তা প্রমাণ করার সুবর্ণ সুযোগ হেলায় হারালে। এরকম সুযোগ আর পাবে না। পাবো? পাবে না। 2 দিন পর আমাদের বিয়ে হয়ে যাবে। বিয়ের পর তুমি আমার জন্যে যত পাগলামিই করো, কোনো পাগলামি এখনকার মতো ভালো লাগবে না। নাস্তা খেয়ে এসেছো? না। ভালো করেছো, মামার সঙ্গে নাস্তা খাও, খেতে খেতে গল্প করো। তারপর তোমাকে নিয়ে আমি বের হব। কোথায়? বিয়ের শপিং করব। আমি আজ 10টা শাড়ি কিনবো। শাড়িগুলি তুমি পছন্দ করে দেবে, আর তোমার জন্যে শার্ট প্যান্ট এইসব আমি পছন্দ করে কিনবো। মামা আমাকে $1000 দিয়েছেন। আচ্ছা শোনো, ডলার কোথায় ভাঙাতে হয় তুমি জানো? জানি। আজ সারাদিনের জন্যে মামা আমাকে একটা গাড়ি ভাড়া করে দিয়েছেন, মাইক্রোবাস। 2 জন মাইক্রোবাসে সারাদিন ঘুরবো। তোমার অফিস নেই তো? অফিস আছে। একদিন অফিসে না যাবার জন্যে নিশ্চয়ই তোমার চাকরি চলে যাবে না? তা যাবে না, শুধু 5 মিনিটের জন্যে একবার দেখা দিয়ে আসতে হবে। 5 মিনিট কেন, তুমি আধ ঘন্টার জন্যে দেখা দিয়ে এসো। আমি গাড়িতে বসে কোক খাবো আর তুমি আধ ঘন্টার জন্যে যাবে, হবে না? হবে। তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? চিন্তিত না, রাতে ভালো ঘুম হয়নি। আসমানি হাসতে হাসতে বলল, বিয়ের ডেট ফাইনাল হবার পর মেয়েরা রাতে 1 ফোঁটা ঘুমোতে পারে না। ছেলেরা নাক ডাকিয়ে ভোস ভোস করে ঘুমায়। তোমার ব্যাপারে দেখছি উল্টোটা হচ্ছে। বিয়ের ডেট ঠিক হয়ে গেছে নাকি? ইয়েস স্যার, আগামী শুক্রবার। আসমানি হাসছে। ফরহাদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর করে কোনো মেয়ে হাসতে পারে তাই তার কল্পনায় ছিল না। বিয়ের পর আসমানিকে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রতিদিন ভোরে নাস্তা খাবার আগে তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে তার সামনে বসে দাঁড়িয়ে হাসতে হবে। হাসি থামতে না বলা পর্যন্ত হাসি থামানো যাবে না। ফরহাদ বলল, তোমার মামা লোক কেমন? ভয়ঙ্কর টাইপ। একটু 19-20 করেছ কি তোমাকে কপ করে গিলে ফেলবে। তোমার বাবার চেয়েও ভয়ঙ্কর? বাবা ভয়ঙ্কর কোথায়? বাবা খুবই অর্ডিনারি টাইপ মানুষ, সামান্য বোকা, শিক্ষিত বোকা। শিক্ষিত বোকারা যেমন জ্ঞানী জ্ঞানী কথা বলেন, বাবাও তাই করেন। এটাই তার একমাত্র দোষ। রিটায়ার্ড করার পর অফিসে বোকামি করার সুযোগ পাচ্ছে না, যা করার বাসায় করছে। তোমার মামা জ্ঞানী কথা বলেন না? না, জ্ঞানী কথা শুনলে তিনি আছাড় দেন।
খবরদার, তুমি কোনো জ্ঞানী কথা বলতে যাবে না। ওনার নাম কি? কামরুল ইসলাম। আশ্চর্য, তুমি সত্যি সত্যি ভয় পাচ্ছ নাকি? মামা অতি অতি ভালো মানুষ, তার সঙ্গে 5 মিনিট কথা বললেই তোমার মন ভালো হয়ে যাবে। আসমানির মামা কামরুল ইসলাম উদম গায়ে চকরা বকরা রঙের বার্মিজ লুঙ্গি পরে চায়ের কাপ হাতে বসার ঘরে উপস্থিত হলেন। বয়স 50-এর কাছাকাছি, শরীর ভারী, মুখের ভাব গম্ভীর হলেও মানুষটা হাসি খুশি। তিনি এক হাতে নিজের ভুঁড়িতে থাবা দিতে দিতে অতি পরিচিত ভঙ্গিতে বললেন, তুমি হচ্ছ ফরহাদ। ফরহাদ উঠে দাঁড়ালো। তিনি বললেন, আসমানি বলেছিল তুমি বেঁটে। বেঁটে কোথায়? আমার কাছে তো লম্বাই মনে হচ্ছে। হাইট কত? 5 ফুট 5 ইঞ্চি। দাঁড়িয়ে আছো কেন? বসো। 5 ফুট 5 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত? 1.54 সেন্টিমিটার না? আমি বলতে পারছি না। কাগজ কলম নিয়ে বের করে ফেলো তো। কলম আছে? জি না। আচ্ছা দাঁড়াও, কাগজ কলম কিছুই লাগবে না, ক্যালকুলেটর এনে দিচ্ছি। জাপান থেকে গোটা 6 ক্যালকুলেটর এনেছি। যাকে যাকে উপহার দিতে ইচ্ছে করছে তাদেরকে শুরুতে একটা অঙ্ক করতে দিচ্ছি। তারা যখন অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছে তখন গিফট হিসেবে ক্যালকুলেটর। ভালো বুদ্ধি না? জি। এইবার তোমার ভাইবা শুরু হচ্ছে। নানান ধরনের প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে। প্রথম প্রশ্ন, তোমার সেন্স অফ হিউমার কেমন? ভালো। তুমি কি মজার মজার কথা বলে লোকজন হাসাতে পারো? জি না। তাহলে তুমি কি করে বললে তোমার সেন্স অফ হিউমার ভালো? অন্যের কথায় হাসতে পারি, অর্থাৎ জোকস ধরতে পারো? জি পারি। আমি আসমানিকে জিজ্ঞেস করেছিলাম, তুই যে ছেলেটাকে পছন্দ করেছিস কি জন্যে করেছিস? সে বলেছে তার সেন্স অফ হিউমার দেখে। সেন্স অফ হিউমার প্রসঙ্গে এই কারণেই প্রশ্ন করলাম। ফরহাদ চুপ করে আছে। মানুষটাকে তার পছন্দ হয়েছে। বিদেশে যারা দীর্ঘদিন থাকেন তাদের মানসিকতায় সাধারণত 2 ধরনের পরিবর্তন হয়। একদল হয়ে পড়েন শুকনা কাঠখোট্টা রোবট, আরেক দল হন অতিরিক্ত রকমের সাধারণ মানুষ। ভদ্রলোক মনে হচ্ছে দ্বিতীয় দলের। ফরহাদ, জি। মেয়েদের কিছু পিকুলিয়ার ব্যাপার আছে। তারা প্রেমিকের সেন্স অফ হিউমার খুব পছন্দ করে, কিন্তু স্বামীর সেন্স হিউমার পছন্দ করে না। এটা কি জানো? জি না। বিয়ের পর আসমানির সঙ্গে রসিকতা করলে দেখবে সে বিরক্ত হচ্ছে বা রেগে যাচ্ছে, কিন্তু এখন তোমার সামান্য রসিকতাতেই হাসবে। ব্যাপারটা আমার কাছে সবসময়ই স্ট্রেঞ্জ মনে হয়। যাই হোক, এখন তোমার সম্পর্কে বলো। কি বলবো? তুমি ওষুধ কোম্পানিতে আছো? জি। কোম্পানির নাম কি? ওরিয়ন ইন্টারন্যাশনাল। বিদেশি কোম্পানি? জি না, দেশি কোম্পানি। কাজটা কি? ছোট কাজ, ওষুধের বাক্স নিয়ে জেলায় জেলায় ঘোরা। কাজটা করতে ভালো লাগে? জি না। অন্য কোনো কাজের চেষ্টা করছো? তেমন কিছু পাচ্ছি না। বেতন যা পাও তাতে কি তোমাদের চলে? জি। বাড়ি ভাড়া দিতে হয় না? নিজের বাড়ি? জি না, নিজের বাড়ি না। নিজের বাড়ি না, কিন্তু ভাড়া দিতে হয় না, এই ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের এক আত্মীয়ের বাড়ি, তিনি দেশের বাইরে থাকেন। তোমরা সেই বাড়ির কেয়ারটেকার? জি। তোমার আত্মীয় যদি দেশে চলে আসেন তখন কি হবে? কিংবা ধরো বিদেশে থেকেই বাড়িটা বিক্রি করে দেন, তখন? ফরহাদ কিছু বলল না। আসমানির মামা কিছুক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করলেন, তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন। বোনদের বিয়ে হয়েছে? আমার একটিই বোন, তার বিয়ে হয়েছে। বোনের স্বামী কি করেন? ব্যবসা করেন। বড় ব্যবসা নাকি ছোট ব্যবসা? ছোট। নাস্তা চলে এসেছে। পরোটা, ভাজি, মুরগির ঝোল, পায়েস, একটা বাটিতে কলা, বিরাট আয়োজন। নাস্তা নিয়ে এসেছে আসমানির ছোট বোন নিশা। মেয়েটা এমনিতেই গম্ভীর, আজ তাকে আরো গম্ভীর লাগছে। সে ফরহাদের দিকে স্পষ্ট বিরক্তি নিয়ে তাকালো। ফরহাদ বলল, কেমন আছো নিশা? নিশা জবাব দিল না। সে ট্রে থেকে টেবিলে নাস্তার থালাবাটি নামাতে ব্যস্ত, এমন ভাব করছে যেন প্রশ্নটা শুনতে পায়নি। আসমানির মামা বললেন, ফরহাদ, নিশার সঙ্গে তোমার বোধ হয় তেমন আলাপ পরিচয় নেই। ও দারুণ রসিক মেয়ে, এটা কি তুমি জানো? ফরহাদ বলল, জি না, আমি জানি না। ওর গল্পগুজব শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। তাকে দেখে অবশ্যই এটা বোঝার কোনো উপায়ই নেই। এই নিশা, তোর দর্জির গল্পটা বলতো। নিশা গম্ভীর গলায় বলল, গল্পটা মনে নেই মামা। অবশ্যই মনে আছে, বলতো। নাস্তা খাও, তারপর বলছি। আসমানির মামা বললেন, ও গল্প বলবে না, দাঁড়াও আমিই বলি। এক দর্জি তার ছোট ছেলেকে নিয়ে বাজারে গেছে। সেখানে অন্য এক লোকের সঙ্গে দেখা। লোকটা বলল, এ আপনার ছোট ছেলে না? দর্জি বলল, হ্যাঁ। লোকটা বলল, আপনার বড় ছেলেটা কত বড়?
দর্জি বলল, ছোটটার চেয়ে চায়ের গিরা বড়। ফরহাদ তাকিয়ে আছে। কামরুল ইসলাম সাহেব হেসেই যাচ্ছেন। তার হাসির কারণে যে সোফায় বসেছিলেন সেই সোফা কাঁপছে। ফরহাদের কাছে মনে হচ্ছে শুধু সোফা না, পুরো বাড়ি কাঁপছে। ফরহাদের হাসি আসছে না। বাড়িঘর কাঁপিয়ে হাসার মতো কোনো গল্প এটা না। কিন্তু ভদ্রলোক এমন হাসছেন কেন? অস্বস্তি দূর করবার জন্য হাসছেন। ফরহাদের নিজেকে খুব বোকা বোকা লাগছে। আরেকটা গল্প বলি, শোনো। এটা অবশ্যই নিশা বলেনি, কোনো এক পত্রিকায় পড়েছিলাম। এক ছেলে তার বন্ধুকে বলছে, শেষ পর্যন্ত আমার চাচা শান্তি পেয়েছেন, চিরশান্তি। বন্ধু বলল, তোর চাচা কি মারা গেছেন? সে বলল, না, চাচা মারা যাননি, চাচি মারা গেছেন। গল্প শেষ করে ভদ্রলোক আগের চেয়েও অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে হাসছেন। ফরহাদ তাকিয়ে আছে। একসময় তিনি হাসি থামিয়ে বললেন, তোমাকে পরপর দুটা মজার মজার গল্প বললাম, তুমি একটুও হাসোনি। তুমি যে বললে তোমার সেন্স অফ হিউমার ভালো, এটা তো তুমি ঠিক বলনি।